প্রিয় দর্শক, কথা তো এই একটাই যে রাষ্ট্র পুনর্গঠনের কাজটা শুরু হয়ে গেছে, অর্থাৎ জনগণ কি কি চাইছে। সোজা কথা হলো রাষ্ট্রের সঙ্গে মানুষের দূরত্ব কমিয়ে গুরুত্ব বাড়ানো, আর এই গুরুত্ব বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রায়োরিটি লিস্টে কোন কোন কাজগুলো করছে কিংবা কোন কাজগুলোকে সবার আগে সামনে রাখা উচিত এবং সেই কাজগুলো তারা কতটা গতির সাথে করবে এবং সেই গতিকে পেছন থেকে আরও বেশি তাদেরকে গতিবান করার জন্যে প্রেশার গ্রুপ হিসাবে কারা কাজ করবে কিংবা কারা কাজ করছে, সেটাই তো। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের দিকে ঈগল চোখ রাখছে কারা, সেসবই তো আমরা জানতে চাইবো। আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গী অর্থাৎ আলোচক জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। আমাদের সঙ্গে আছেন হাসিব আল ইসলাম, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুজনকে স্বাগত জানাচ্ছি। জোনায়েদ সাকি, এই পাশ থেকে একটু আলোচনা শুরু করি। অবশ্যই। হাসিব আল ইসলাম, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। কিন্তু যে জায়গাটা জানতে চাই, আমরা তো সবসময় মানে একটা গণঅভ্যুত্থান দেখেছি, ছাত্র জনতা দেখলাম, তারপরের যে জায়গাটা একটা স্বপ্নের বাংলাদেশ, ফ্যান্টাসির বাংলাদেশ না, জবাবদিহিতার একটা বাংলাদেশ। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যে ভবিষ্যৎ রোডম্যাপ, সেটাকে অনেকে বলছে ঠিকঠাক করে দিবে কে, তাদের প্রেশার গ্রুপ কে হবে, নাকি কি হবে? অর্থাৎ ছাত্র জনতাই তাদেরকে পেছন থেকে নজরদারিটা করবে, নাকি রাজনৈতিক দলগুলোই অন্তর্বর্তীকালীন সরকারের মানে আরেকটা মানে কি বলবো উপদেষ্টার ভূমিকায় থাকবে? আচ্ছা দেখুন, আমি যদি বলি তাহলে আমাদের যে গণ অভ্যুত্থানে বা ছাত্র জনতার অভ্যুত্থানের যে ঘোষণাপত্রটা আমরা শহীদ মিনার থেকে দিয়েছিলাম, সেখানে আমরা কিন্তু খুব সুস্পষ্টভাবে উল্লেখ করেছিলাম যে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত আমরা করব। সুতরাং আমরা কিন্তু ফ্যাসিবাদের পতন এটা নিশ্চিত করতে পেরেছি। মানে তার মানে হচ্ছে কি, আমরা আমাদের চূড়ান্ত বিজয়ের যে প্রাথমিক যেই ধাপটা রয়েছে সেটা আমরা খুবই সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এখন যেই আমাদের যেই বিষয়টা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে যে ফ্যাসিবাদী যেই ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা। সুতরাং এখন আমাদের কাজ হবে এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে যতটুকু সম্ভব হয় বা পুরোটাই আমরা চেষ্টা করব যে এই ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা। মানে আমরা সকলেই জানি, এটা খুবই ওপেন সিক্রেট যে আসলে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, একটা রাষ্ট্রে যতগুলো প্রতিষ্ঠান থাকা দরকার, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিন্তু এই আওয়ামী সরকার কিন্তু এক প্রকার দলীয়করণ করে ফেলেছে। দেখুন, এখন নির্বাচন কমিশন হচ্ছে নিরপেক্ষভাবে কথা বলার দরকার ছিল, কিন্তু তারা হচ্ছে আওয়ামী লীগের টোনে কথা বলেছে। আওয়ামী লীগ যেভাবে একজন পলিটিশিয়ান যেভাবে কথা বলে, তারাও ঠিক সেইভাবেই কথা বলেছে। মানে জুডিশিয়াল সেক্টর যদি আমরা দেখি, মানে হচ্ছে বিচার বিভাগ মানে আওয়ামী সরকার যেভাবে কথা বলছে, আওয়ামী লীগ একটা দল হিসাবে যেভাবে কথা বলছে, বিচার বিভাগকে আমরা দেখেছি সেই সেম টোনে কথা বলার। অর্থাৎ তার মানে কি বোঝা যায় যে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো হয়ে গিয়েছিল একটি দলের, মানে একটি দল কেন্দ্রিক বা দলীয়করণ করা হয়েছিল। সুতরাং একটি রাষ্ট্রকে যদি জবাবদিহিতামূলক রাষ্ট্র করা যায় কিংবা একটি সম্প্রীতির বাংলাদেশের কথা যে আমরা বলছি সেটা যদি আমরা করতে চাই কিংবা স্বচ্ছতার বাংলাদেশ যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ স্বাধীন দিতে হবে। তারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, তারা জনগণের পক্ষে কথা বলবে, জনগণের পক্ষে কাজ করবে। সুতরাং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে আমাদের রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। হাসিব, এই যে প্রতিষ্ঠানগুলোর অর্থাৎ প্রাতিষ্ঠানিক রিপেয়ারিং দরকার তো, এবং সবটাই যখন তছনছ হয়ে গেছে এই 15 বছরে, তার মানে এটাকে পুরোটাই আবার গড়তে হবে। কিন্তু পুরোটাই গড়া হচ্ছে কিনা, সেই গড়ছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার, ওই দিকে নজরটা রাখবে কারা? দেখুন, এই পাহারাদারের ভূমিকায় কারা? এই পাহারাদারের, দেখুন আসলে অন্তর্বর্তীকালীন যে সরকারটা হয়েছে সেটা হচ্ছে আমরা ছাত্র জনতা সরকার অনেকে আমরা বলে থাকি। দেখুন, এখন কিন্তু আমাদের যারা আন্দোলনকারীরা ছিল সবাইকে তো আমরা সরকারি দায়িত্ব দেইনি বা সবাইকে কিন্তু আমরা সরকারি দায়িত্ব ভাগ করে দেইনি। আমরা জনগণের পক্ষে কাজ করব, দেশের পক্ষে কাজ করব। প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল ছাত্র শ্রমিক জনতা সকলে কিন্তু প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। যেহেতু আমরা আমাদের অভ্যুত্থানের ঘোষণায় বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ আমরা নিশ্চিত করব, সুতরাং প্রেশার গ্রুপ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে কাজ করানোর দায়িত্বটা কিন্তু আমাদের, দেশের মানুষের জন্য এই দায়িত্বটা আমাদের এবং আমরা এই পক্ষে কাজ করে যাচ্ছি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমি আসবো আবার, কিন্তু প্রেশার গ্রুপ হিসাবে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকার কি করছে সেদিকে নজর রাখবে, তাহলে রাজনৈতিক দলগুলোর কাজটা কি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আবারও প্রতি টকশোতে আমি যে কাজটি করার চেষ্টা করি, সবাইকে সালাম এবং শুভেচ্ছা, সেটা হচ্ছে যে এইটা যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যার মানে আমাদের সন্তানরা, শিক্ষার্থীদের বিরাট অংশ, জনগণের একটা অংশ, প্রায় 1000-এর উপরে এখানে তাদের রক্ত দিয়ে শহীদ হয়ে এই অভ্যুত্থানকে সফল করেছেন এবং একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছেন।
দেশের অনেকগুলো পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা মৌলিক রূপান্তর আনা, পরিবর্তন আনার ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমরা যেটা এই সরকারের ক্ষেত্রে বলেছি শুরুর দিনে, একেবারে সেনাপ্রধানের সাথে আলোচনা থেকে শুরু করে বঙ্গভবনে আলোচনায়, যে এই আন্দোলনের ছাত্রদের একটা ঐতিহাসিক নেতৃত্বমূলক ভূমিকা আছে এবং তাদের আন্দোলনের সাথে ধাপে ধাপে আন্দোলন যেমন তীব্র হয়েছে, বিভিন্ন রাজনৈতিক শ্রেণী, পেশার, অভিভাবক সবাই ধীরে ধীরে যুক্ত হয়েছে, সমর্থন করেছে, লড়াই করেছে। ফলে ছাত্রদের মতামত, তাদের প্রস্তাবের প্রাধান্য দিয়ে এবং অন্যান্য শ্রেণী পেশার, রাজনৈতিক সংগঠন সকলের মতামতকে যুক্ত করেই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করা। তো আমরা ইতিমধ্যে তাদেরকে জানিয়েছি যে মানুষের মধ্যে কিন্তু এখনও তীব্র বেদনা, ক্ষোভ। আমি দুদিন আগে রংপুরে গিয়েছিলাম আবু সাঈদের বাড়িতে। আবু সাঈদ এই আন্দোলনের যে ভয়ের রাজত্বটাকে ভেঙে দিয়েছেন এবং যে আবেগীয় বন্ধন তৈরি করেছেন। জমিন কিন্তু আগেই ছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, কিন্তু ভয়ের রাজত্ব আর ওই আবেগীয় বন্ধনটা তখনও তৈরি হয়নি। এই দুটো যখন আবু সাঈদ তৈরি করলেন, এটা একটা গণ অভ্যুত্থানের রূপ নিল। তো আবু সাঈদের বিষয়ে তো সবাই আমরা জানি আন্দোলনের, আমি মহানায়ককে বলবো, কিন্তু যে জায়গাটা দরকার, যে আমি ওই পীরগঞ্জেই সোহাগ তার বাড়িতে গিয়েছিলাম। সে 17 বছরের একজন মানে কিশোরী বলা চলে। পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে, বাবা মা কিছুই করতে পারছেন না, শারীরিকভাবে তারা অক্ষম হয়ে গেছেন, যার ফলে তাকে একটা ছোট চাকরি নিয়ে বাড্ডায় এসে থাকতে হয়েছিল। সেইখানে সে আন্দোলনে চলে গেছে এবং গুলিবিদ্ধ হয়ে সে শহীদ হয়েছে। এইরকম অসংখ্য। আজকে আমি মোহাম্মদপুরে গিয়েছি, সোহাগ, মাহবুর রহমান সৈকত, তারপরে আপনার রাকিব 12 বছরের শিশু, তারপরে রনি, এরা যে জীবন দিয়েছেন, আমি মনে করি যে প্রত্যেক এই শহীদরা আমাদের মানে এমন একটা উপলব্ধিতে এসছেন যে এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে, বাঁচাতে হবে এবং এই দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে হবে। জীবন উৎসর্গ করার মতো সাহসী জায়গায় যে তারা গিয়েছেন, এই যে একটা উপলব্ধি, এই যে একটা চৈতন্যের জায়গায় পৌঁছানো, এটাই মানবিক গুণাবলীর সর্বোচ্চ স্তর আমার কাছে মনে হয়। এবং সেই জায়গা থেকে এরা আমাদের আগত প্রজন্মের জন্য প্রত্যেকেই আমাদের দিশারি। তাদেরকে জাতীয় বীর হিসাবে মর্যাদা দিতে হবে এবং তাদের জন্য তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে, এগুলো তো আছেই, সেটা তো একেবারে, কিন্তু তারা যাতে আগত প্রজন্মের কাছে জাতীয় বীর হিসাবে থাকে। এবং সবচেয়ে বড় প্রতিটি পরিবারে যে বেদনা, আজকে এই মাহবুর রহমান সৈকতের বোন যেভাবে ব্যাখ্যা করছিলেন যে বিচার আমাদের পেতে হবে, কোনো রকম এই আইনি জটিলতা, ফাঁক ফোকর, হ্যাঁ ডেথ সার্টিফিকেট পাওয়া গেল কিনা, কিংবা ঠিকমতো ওই পুলিশে কেস হলো কিনা, এই ফাঁক ফোকর দিয়ে যাতে কোনো বিচার মানে চাপা পড়তে না পারে। আমাদের এই হত্যাকাণ্ডের বিচার নিতে হবে, প্রয়োজন আন্তর্জাতিক আদালতে যেতে হবে এবং এর মানে যারা একেবারে হুকুমদাতা পর্যন্ত সবাইকে এই বিচারের আওতায় আনতে হবে। আহতদের ইতিমধ্যে আজকে আমি টেলিভিশনে দেখেছি, এটা গুরুত্বপূর্ণ একটা আমরা দাবি করে আসছিলাম যে আহতদের সকলের চিকিৎসার দায়িত্ব নিতে হবে। অনেকেই আছেন যাদের বিদেশে যাওয়ার নিতে হবে, সেটা রাষ্ট্রীয় খরচে এবং দ্রুততম সময়ে করা দরকার। এর বাইরে ধরেন 15 বছরে যে লুটপাট হয়েছে, পাচার হয়েছে, গুম খুন হয়েছে, এগুলোর বিচারের ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার, ট্রাইব্যুনাল করা দরকার। অর্থনৈতিক চ্যালেঞ্জ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ফ্যাসিস্ট সরকার তো লুট করে ফোকলা বানিয়ে দিয়েছে, বহুবার আমরা বলেছি। কাজে এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, দ্রব্যমূল্য, তারপরে আমাদের রপ্তানি খাত, সেটার উৎপাদন থেকে শুরু করে শিপমেন্ট, সবগুলো জায়গায়। এবং তারপরে তাদের যে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য রাষ্ট্র সংবিধান এগুলো সংস্কার করতে হবে, নতুন বন্দোবস্ত। ছাত্ররা, এটা আমার জন্য একটা আনন্দের ব্যাপার যে এই গণতান্ত্রিক বন্দোবস্তের কথা তারা বলছেন এবং এইটা আমাদের জন্য একেবারেই অপরিহার্য। বিদ্যমান ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক বন্দোবস্ত দিয়ে আমরা আর এগোতে পারবো না, এটা পরিষ্কারভাবে এবং পুরো ছাত্র সমাজ এটাকে জানিয়ে দিয়েছে। কাজেই এই জায়গাটায় আমাদের সারা দেশের মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে এই আন্দোলনের মধ্য দিয়ে, যে নতুন একটা গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে এবং সেই বন্দোবস্ত হচ্ছে এক কথায় বললে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা। ক্ষমতার ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহিতা হয় না। ফলে সেইটার কি কি বিষয়ে সামনে আসবে, নিঃসন্দেহে শিক্ষার্থীরা, ছাত্ররা তাদের প্রস্তাব দিবেন, রাজনৈতিক দলগুলো দিবেন, শ্রেণী পেশার মানুষরা দিবেন এবং এই সকল কিছুর সমন্বয়ের মধ্য দিয়ে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সরকার সংস্কারের পথ প্রশস্ত করবে। আশু কতগুলো সংস্কার তারাই করতে পারবে, আবার
গণতান্ত্রিক নির্বাচন, গণতান্ত্রিক সংবিধান করার জন্য যে একটা পার্লামেন্ট লাগে, সেই পুরো প্রক্রিয়াটাই কিন্তু আমি মনে করি সংস্কারের অংশ। এবং এই পথটা প্রশস্ত করা, ফ্যাসিলিটেট করা, সকলের অংশগ্রহণ নিশ্চিত করা, কনসেনসাস বিল্ডিং করা, যে আচ্ছা আমরা ছেড়ে দিলাম পার্লামেন্টের হাতে কিন্তু কোনো কনসেনসাস নাই, তো এইটা যাতে না হয়, সকল পক্ষের সেই কনসেনসাসও তাদের একটা কাজ বলে আমরা মনে করি। সেই জন্য হয়তো আপাতত স্টেবিলিটি, যেভাবে জানমালের একটা মানে নিরাপত্তাহীনতা আছে, যেভাবে ষড়যন্ত্র চলছে, হ্যাঁ, নানানভাবে এই পতিত স্বৈরাচারের লোকেরা, তারপরে ধরুন সুযোগ সন্ধানীরা যেভাবে আক্রমণ করছে, হিন্দু সম্প্রদায় হোক হোক, আমরা দেখছি যে পতিত স্বৈরাচাররাও এখন হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে একটা প্রচার নিয়ে, হ্যাঁ, এই পুরো অর্জনটাকে নস্যাৎ করতে চাইছে। সমস্ত কিছু এখন কিন্তু সরকারের দায়িত্বের মধ্যে এসছে যে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ষড়যন্ত্রকারীরা যাতে কিছু করতে না পারে। স্টেবিলিটির পরপরই কিন্তু তাদের কাজগুলো হচ্ছে এই বিষয়। এখন সেক্ষেত্রে ধরেন আপনি যদি আমাকে আবারও বলেন যে কি ধরনের প্রস্তাব আমরা মনে করি, সেইগুলোর কিছু রূপরেখা হয়তো এখানে আলোচনা হওয়া দরকার, অত্যন্ত জরুরি। এই যে কোনগুলো নিশ্চয়ই আপনারা তো আছে, কোন প্রস্তাবগুলো দেওয়া উচিত সবার আগে, কিন্তু হাসিব যেটা আমরা সবার আগে জানতে চাই, আমি জানি না কোন জায়গা থেকে আপনি বলার জন্য তৈরি হয়ে আছেন, কিন্তু সবচেয়ে বড় কথা একটা পরিবর্তন, দখলদারিত্বের, আধিপত্য এবং নিয়ন্ত্রণ এবং বাকশালীত্ব থেকে শুরু করে সব কিছুতেই একটা স্বৈরাচারিতা ছিল, সেটাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটাকে শেষ করা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে অনেকে আপনাদের নিশ্চয়ই জানা আছে যে অনেক জায়গায় কিন্তু আবার সেই দখলদারিত্ব, পুরনো রাজনৈতিক ব্যাপারগুলো ফিরে আসছে, সেগুলোকে আপনারা কিভাবে নিজেরা মোকাবেলা করছেন ওই জায়গাটা, এবং আপনারা যে ছাত্র জনতা সরকারের একটা প্রেশার গ্রুপ অর্থাৎ ওয়াচডগের ভূমিকায় আছেন, সেখানে নিজেরা কেন মনে করছেন আপনাদেরকেই এই পাহারাটাই রাখতে হবে, রাজনৈতিক দলগুলোর উপরে কেন আপনারা রাস্তা পাচ্ছেন না? আচ্ছা দেখুন, শুরুতে আমি বলতে চাই যে আসলে গণ অভ্যুত্থানের পরপরই আসলে দেশের ল অ্যান্ড অর্ডারটা পরিপূর্ণভাবে ছিল না, যার কারণে দেখা গেছে কি একটা স্বার্থান্বেষী মহল বা একটা সুবিধা মানে যারা আর কি একটু মানে স্বার্থান্বেষী মহলে আমি এখানে বলতে চাই, কারণ নাম না বলি, নাম মেনশন না করি, সো তারা আসলে আবারই সেই দখলদারিত্বটাকে টিকিয়ে রাখার একটা অপচেষ্টা চালাচ্ছিল। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু করেছিল। আমরা সরাসরি বলে দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের অনৈতিক চাঁদাবাজি থেকে শুরু করে এই সকল কাজের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে বা সমন্বয়ক পরিচয় যে কেউ যদি চাঁদাবাজি করতে চায় তাকে আমরা তার ব্যাপারে আমরা প্রতিরোধ গড়ে তুলতে বলেছি এবং তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা বলেছি। দেখুন এখন কিন্তু দেশের প্রত্যেকটি জেলা উপজেলা পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী আছে, সুতরাং এটা শুধুমাত্র যে দখলদারিত্ব, চাঁদাবাজি সব কিছুই যে আসলে ছাত্ররা ঠিক করবে, ছাত্র জনতা ঠিক করবে ব্যাপারটা কিন্তু এমন না। দেশে এখন প্রশাসন আছে, প্রশাসনের একটা দায়িত্ব হলো দেশের মধ্যে স্টেবিলিটিটা নিশ্চিত করা, দেশের মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশটা বজায় রাখাটা এটা প্রশাসনের দায়িত্ব। সুতরাং কোনো জায়গায় যদি চাঁদাবাজি হয় তাহলে সেটাকে প্রতিরোধ করবে কিংবা রুখে দিবে, কিন্তু সেবার নিয়ন্ত্রণে নিয়ে আসবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। হচ্ছে প্রশাসন যারা আছে তারা। এখন দেখুন আওয়ামী লীগের প্রশাসনের কাজই হচ্ছে অনিয়ম অন্যায়টাকে রুখে দেওয়া, কিন্তু এই অনিয়ম অন্যায়টা কোথাও যদি পুনরায় এগুলো জবরদখল শুরু হয়, প্রশাসন অর্থাৎ আমাদের যেটা পুলিশ বাহিনী সেই সক্ষমতাটা কি আছে যে সাহস নিয়ে রুখে দেওয়া? দেখুন এখন পুলিশ বাহিনী এতদিন যেভাবে কাজ করতো, তারা একটা দলের হয়ে কথা বলতো, একটা দলের হয়ে কাজ করতো, তারা কিন্তু আইন শৃঙ্খলা ওইভাবে রক্ষা করতো না। কিন্তু পুলিশকে তো মানুষের মাঝে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। এখন একটি নতুন বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি, সুতরাং জনগণেরও উচিত হবে যে পুলিশকে সহায়তা করা এবং পুলিশেরও জনগণের পক্ষে কাজ করা, অন্যায়ের বিরুদ্ধে স্টেপ নেওয়া, পদক্ষেপ নেওয়া, এই সৎ সাহসটা তাদেরও মানে থাকতে এটাকে হবে। বলছেন যে পুলিশের একটা সবচেয়ে বড় সুযোগ নিজেদেরকে পরিবর্তন করে আনা এবং দেশের মানুষের আস্থাটা ফিরিয়ে আনার এখনই কিন্তু একটা সুযোগ। এই সময়টাতেই আছে প্রশাসনের একটা কঠোর পদক্ষেপ আমরা দেখতে চাচ্ছি। আর যেটা বললেন যে ধরেন যে এতদিন যেভাবে চলে আসছিল আওয়ামী লীগের কোনো যদি আওয়ামী সন্ত্রাসীরা বা আওয়ামী দুর্বৃত্তরা যদি কোনো অন্যায় অকাজ করতো কিংবা চাঁদাবাজি করতো, তাদেরকে কিন্তু পুলিশ ওইভাবে প্রতিহত করতো না। এখন যদি ঠিক একইভাবে যারা হচ্ছে ধরেন যে যাদের মাধ্যমে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম বলে কেউ যদি চাঁদাবাজি করে, তাদেরকে যদি পুলিশ যদি বা প্রশাসন যদি কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যদি প্রতিহত না করে, তাহলে কি হবে? তাহলে তো আগের ব্যবস্থাটাই রয়ে গেল। আমরা চাচ্ছি প্রশাসন এই ব্যাপারটা কঠোর হস্তে দমন করুক এবং প্রশাসন কঠোরভাবে নিয়ন্ত্রণ করুক, যাতে কেউই অন্যায় কোনো কাজ না করতে পারে, কেউ যাতে আইন শৃঙ্খলা ভঙ্গ না করতে পারে।
রাজনৈতিক দলগুলো রেনোভেশন তো নিশ্চয়ই চান, রাজনৈতিক প্রাতিষ্ঠানিক সংস্কারের পর আসবে রাজনৈতিক দল, কারণ একটা সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতেই তো হবে। হ্যাঁ, অবশ্যই, সেটাই তো। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা কি মনে করছেন ভবিষ্যৎ রাজনীতির পরিবর্তন হবে, মানসিক, বাহ্যিক, অভ্যন্তরীণ? দেখুন, এখন আমি যেটা বলতে চাই যে পুরনো যে রাজনৈতিক চিন্তা ভাবনা আছে, একটা আধিপত্য বিস্তারের চিন্তা ভাবনা কিংবা দখলদারিত্বের চিন্তা ভাবনা যেটা আছে অনেক রাজনৈতিক দলগুলোর মধ্যে, এই ব্যাপারটা রয়ে গেছে। তারা যদি চিন্তা করে যে সেই পুরনো স্টাইলে সেই 90 সালের মতো করে এসে 24 সালেও সেই আধিপত্য বিস্তার করে তারা ক্ষমতা খুব বেশি দিন ধরে রাখবে কিংবা ক্ষমতায় গিয়ে মানুষকে শোষণ, নির্যাতন, নিষ্পেষণের মধ্যে দিয়ে দেশ পরিচালনা করবে, তাহলে আমি মনে করি যে 24 সালে এসে এই ব্যাপারটাতে তারা কখনোই সফল হবে না। এবং দেখুন, একটি ফ্যাসিস্ট মানে আওয়ামী ফ্যাসিস্টের মতো একটি সরকারকে বাংলাদেশের ছাত্র জনতা ক্ষমতাচ্যুত করতে পেরেছে। সুতরাং ছাত্র জনতা কিন্তু যদি তারা পরিবর্তন না হয়, তো যদি তারা তাদের সেই আধিপত্য বিস্তারের চিন্তা ভাবনা পরিবর্তন না করে তারা যদি সেইভাবেই যদি আবার ক্ষমতা দখলের চিন্তা ভাবনা করে, তাহলে আমি মনে করবো সেটা তাদের ভুল সিদ্ধান্ত হবে এবং তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়টি শুনতে পাচ্ছিলেন, এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের কোনো বক্তব্য আছে যে বর্তমান যিনি রাষ্ট্রপতি তাকে অপসার কিংবা তার পদত্যাগ? আচ্ছা, দেখুন, সে ব্যাপারগুলো আমরা এখনো চিন্তা ভাবনা করছি তাকে আসলে রাখা যাবে কিনা। আমরা তার কার্যক্রমকে এখনো মানে হচ্ছে অবজারভেশনের মধ্যে রাখছি, আমরা তাকে দেখছি যে সে আসলে কোন দিকে যায়। আসলেই দেখুন, এখন যদি কেউ পাল্টা প্রতি বিপ্লবের চিন্তা ভাবনা করে কিংবা পাল্টা অভ্যুত্থানের চিন্তা ভাবনা করে, আমরা ছাত্র জনতা কিন্তু তাদেরকে রুখে দেব। কিন্তু কেউ যদি আবার এই আওয়ামী ফ্যাসিস্টকে আবার ফিরিয়ে আনার কোনো ষড়যন্ত্র করতে চায়, বাংলাদেশের মানুষের স্বার্থের বাইরে গিয়ে যদি এ ধরনের কোনো কার্যক্রম তারা করতে চায়, বাংলার ছাত্র জনতা থেকে শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু এটাকে কখনোই গ্রহণ করবে না। হাসিব, প্রতি বিপ্লবের আলামতগুলো কি কোথাও আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করছেন? দেখুন, আসলে একটা ফ্যাসিস্ট সরকার কিন্তু আসলে ষড়যন্ত্র তো আর বসে থাকে না, থেমে থাকে না, কখনো প্রকাশ্যে হয়, কখনো অভ্যন্তরে হয়। দেখুন, এখন তারা চাইবে যে আমাদের আন্দোলনগুলোর মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করার কিংবা মানবাধিকার যে ব্যাপারগুলো আছে, মানুষের মানবিক মর্যাদার যে বিষয়গুলো আছে, সেইগুলোকে তারা ধ্বংস করার একটা অপচেষ্টা তারা চালাবে। আমাদের এই বিষয়গুলোতে আমাদের সচেতন থাকতে হবে এবং আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে এই ব্যাপারগুলোতে। আমি আসবো আরও অনেকগুলো বিষয় নিয়ে, সেই জায়গাগুলোতে আপনাকে যেটা জানতে চাই, আপনি নিশ্চয়ই যে প্রস্তাবনা দিবেন আগামী রূপরেখা, সেটা তো ওই জায়গাগুলো যদি একটু জানাতেন সেটা। আর উপদেষ্টাদের যে যোগ বিয়োগের বিষয়টাকে এটাকে একটু বলবেন। উপদেষ্টাদের কলেবার বড় হচ্ছে, মাইনাস প্লাস হয়েছে, না হাসলে তো হবে না, আমার তো সব কিছুতে হাসি আসে। না, এটা তো আসলে একটা চলমান প্রক্রিয়া। এখানে তো আসলে যে বড় দায়িত্বের জায়গাটা এসছে এবং যে চ্যালেঞ্জগুলো আছে, তাতে উপদেষ্টাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং যারা অনেক ক্ষেত্রে যাদের দক্ষতা আছে, যেহেতু এটার স্ট্রাকচারটা দাঁড়িয়েছে যে এইখানে মূলত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সেইভাবে নেই। রাজনৈতিক দলগুলো হয়তো নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবে। এখন পর্যন্ত এটা সিভিল সোসাইটিতে কিংবা আমাদের দেশে যারা শিক্ষক, লেখক, বুদ্ধিজীবী, নানা পেশায় বিশেষজ্ঞ, তাদেরকেই যুক্ত করা হচ্ছে এবং ছাত্রদের প্রতিনিধি যেহেতু আন্দোলনের মধ্যে তারা আছে। তো এইটা যেহেতু অনেক বড় একটা দায়িত্ব, সেখানে প্রয়োজনীয় দক্ষ মানুষজনকে যুক্ত করাটা, সেটা আমি ইতিবাচকভাবে দেখি। আমি যে জায়গায় আসতে চাই, যে বললাম যে কতগুলো আশু চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী যে প্রক্রিয়াটা বিশ্বত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন বন্দোবস্তের ক্ষেত্রে, সেখানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে ইতিমধ্যেই লড়াই করেছি। যে আমাদের এখানে যেভাবে রাজনীতি চলে, রাজনৈতিক ব্যবস্থাটা যেভাবে আছে, সেটা আইনগত দিক থেকেই একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে সাহায্য করে। ধরুন, আপনি সংসদে যান, আপনি 70 অনুচ্ছেদ রাখার ফলে কোনো আলোচনাই কিন্তু আর করার দরকার হয় না। মানে দলনেতা যা বলবে সেটা আপনি শুনতে রাজি। ওই দলের নেতা একই সাথে সংসদীয় দলের নেতা, উনি পার্টিরও নেতা, এই যে অবস্থাটা থাকে। এবং তার ফলে আপনি খুলনা থেকে নির্বাচিত এসলেন, খুলনার জনগণ একটা দাবি করছে কিন্তু আপনার পার্টি অন্য জিনিস মনে করে, ফলে ওইটা আর সংসদে যে আপনি বলতেও পারবেন না, হয়তো বলতে পারবেন কিন্তু ভোট দিতে পারবেন না। তাহলে আমরা কিন্তু বলছি যে 70 অনুচ্ছেদ সংস্কার করতে হবে এবং এইটার মধ্য দিয়ে এই আইনগত পরিবর্তন পার্টিগুলোর ভিতরেও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে। আমরা বলছি যে এই যে এক ভোট পেয়ে আপনি সব কিছুর মালিক হয়ে যাচ্ছেন, এই নির্বাচন ব্যবস্থার বদল করা দরকার, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা আনা দরকার, যাতে করে আপনি আরও বেশি সংখ্যক মানুষের সকল অংশের প্রতিনিধিত্বের জায়গাটা তৈরি হয়। কিংবা কিভাবে ক্ষমতার ভারসাম্য আনা যায়, পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এবং সেটার সাথে সঙ্গতিপূর্ণ আরও, যেহেতু আমরা দেশের আয়তন ছোট কিন্তু আবার দেখবেন যে জনসংখ্যা প্রচুর, ফলে আমাদের এখানে এমনকি প্রাদেশিক ব্যবস্থায় ডিসেন্ট্রালাইজেশনে সেটা আমরা যেতে পারি কিনা, এবং
সেই জায়গাটা দরকার। সর্বোপরি এমন একটা নির্বাচন ব্যবস্থা দরকার যাতে করে আর কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, এবং সেইখানে নিয়মিত নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার সরকারকে প্রতিষ্ঠা করতে পারে। সেই ভোটটা আনতে গেলে তো আগে প্রাতিষ্ঠানিক তার আগে সেই পূর্বশর্তগুলো ঠিক করতে হবে। এখন এগুলো অনেকগুলো সাংবিধানিক পরিবর্তনের প্রশ্ন, সেই পরিবর্তনের প্রশ্নটা কিভাবে আসবে সেটা আলাপ আলোচনা। কিন্তু আমি যেটা বলছি যে এখনই কতগুলো আশু সংস্কারের সুযোগ আছে, কতগুলো আইন যেগুলো একেবারে জনগণের উপর নিপীড়নমূলক সেগুলো বদলাতে হবে। তারপর ধরুন প্রতিষ্ঠানগুলো, এই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ থেকে শুরু করে যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলোর অনেকগুলো ইমিডিয়েট পুনর্গঠন এবং সংস্কার, যাতে করে মনে হয় না যে আচ্ছা পুলিশ ওই আবারও চাঁদাবাজকে মানে টাকার ভাগবাটোয়ারা করে, মানে পুলিশ আর চাঁদাবাজ একই পক্ষ, এইটা পরিবর্তন করার রায় দিয়েছে আমাদের ছাত্র জনতা। তাহলে তাদেরকে সেই জায়গায় দাঁড়াতে হবে। এখন সেইটাকে দাঁড় করানোর কিছু প্রাতিষ্ঠানিক মানে আইনগত সংস্কার আছে, কিছু জায়গা আছে পুনর্গঠনের প্রশ্ন, এবং কিছু আছে একেবারেই মৌলিক আইনগত সংস্কারের জায়গা, সেইটা যেটা সংবিধানের সাথে যুক্ত। এখন আমি একটু শেষ করি, যেটা সেটা হচ্ছে যে যেমন ধরুন আমাদের একটা অত্যন্ত শক্তিশালী বিচার ব্যবস্থা দরকার যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। আপনি এখন ধরুন নিম্ন আদালত পুরোপুরি একটা সরকার অর্ডার করে যা হয়, নিম্ন আদালতের যে এই সরকারের নিয়ন্ত্রণ এটা থেকে মুক্ত করার ব্যবস্থাটা নিতে হবে। উচ্চ আদালতে বিচারক নিয়োগটাও একটা এমনভাবে আনতে হবে যাতে করে সরকারের নিয়ন্ত্রণ, কারণ মানুষ শেষ আশ্রয় তো ওখানেই যেতে চায়, সেই জায়গাটায় হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ধরুন আমি মনে করি গুরুত্বপূর্ণ একটা সংস্কার যদি আমাদের ছাত্ররা এবং আমাদের জনগণ এটাকে বিবেচনার মধ্যে নেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কে দিবে। আপনি যদি দুর্নীতি দমন কমিশনের নিয়োগ সরকারই দেয় তখন ওই যে দেখবেন যে সিলেক্টিভ ইয়া হচ্ছে, কিন্তু আমরা বলছি সাংবিধানিক পদগুলোতে লাইক দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, অ্যাটর্নি জেনারেলের পোস্ট, তারপরে ধরুন সব ধরনের এগুলো সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ দেওয়া, যেখানে মানে অর্থাৎ সরকারি দল, বিরোধী দল এবং এর প্রতিনিধিত্ব থাকে। এই প্রতিনিধিত্বটা কমিশনটাই এমন ভাবে হবে যে নিয়োগের কমিশন। ধরুন অনেক দেশে উদাহরণ তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা অথবা তাদের প্রতিনিধি এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে আপনি যদি কমিশন করেন যারা এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দিবেন, যাতে করে তার কোনো বিশেষ সরকারি দলের লোকের প্রতি আনুগত্যটা না হয়, তিনি জনগণের সমর্থনের ভিত্তিতে অর্থাৎ সকলের সমর্থনের ভিত্তিতে মানে কঠোর ডিসিশনগুলো কিংবা যে 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 অপ্রিয় ডিসিশনগুলো তাকে নিতে হবে সেই জিনিসটা পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার হবেন তার জবাবদিহিতা কি হবে। এখানে রাষ্ট্রপতি হচ্ছে ছোট জগন্নাথ আর প্রধানমন্ত্রী হচ্ছে সমস্ত কিছুর অধিকারী, বিন্দুমাত্র কোনো তার জবাবদিহিতার কোনো বিধানই নেই বাংলাদেশে। আসবো, কিন্তু দুজনের কাছে একটাই প্রশ্ন। হাসিব, আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই এটা হচ্ছে সকলের প্রশ্ন, আপনারা বোধহয় বারবারই বলেছেন, গণহত্যার হুকুমদাতা এবং গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগের ভবিষ্যৎটা আসলে আপনারা কোন দিকে দেখতে চান, কোন চোখে দেখছেন? এই জায়গাটা আমি চাই প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে। আলোচনা চলছে চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে, সেখানে আপনারা যুক্ত হন। আর এখানে তো আমরা বলছি কথা। জি দেখুন, আওয়ামী লীগ যেই দলটি সরকারে ছিল তারা কিন্তু সরাসরি যেই প্রধানমন্ত্রী ছিলেন আর কি, তিনি কিন্তু আসলে সরাসরি এই যে গণহত্যা রয়েছে সেই গণহত্যা সংগঠিত হয়েছে সেটা সরাসরি হুকুমদাতা এবং নির্দেশদাতা। তিনি এখন দিল্লিতে আছেন। সুতরাং দিল্লির কাছেও আমাদের ঢাকা দিল্লির মাঝে আমরা যে সম্পর্কটা চাই সেটা হবে বন্ধুত্বমূলক। সুতরাং আমাদের দেশের মানুষের স্বার্থের বাইরে গিয়ে ইতিমধ্যে কিন্তু দিল্লি যে গণহত্যার হুকুমদাতা তাকে কিন্তু আশ্রয় দিয়েছে। সুতরাং দিল্লির প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনি তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে দিন, তাকে আমরা যথাযথ বিচারের আওতায় নিয়ে আসি। এবং ঢাকা দিল্লির মাঝে যদি সম্পর্ক আসলে সুসম্পর্ক রাখতে হয়, এটা দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুই দেশের মাঝে বন্ধুত্বমূলক সম্পর্ক থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আসলে তারা যদি এখন আসলে আমাদের দেশের মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, আমাদের মধ্যে আসলে কি যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা আমরা চিন্তা করি সেটা কি আসলে থাকবে কি না, সেই প্রশ্নটাও কিন্তু আসে। সো আমরা চাচ্ছি যে এই গণহত্যার সাথে সম্পৃক্ত সকলের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসে। এটা ব্যক্তির কথা বললেন, আর যদি বলি সেই রাজনৈতিক দলটি তাদের রাজনীতি করার অধিকারটা কতখানি থাকবে এইখানে, সেই জায়গাটাতে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। হ্যাঁ, এখন দেখুন যে তাদের আসলে রাজনীতি করার অধিকার থাকবে কি থাকবে না, এটা আসলে
বাংলাদেশের মানুষ যারা আছে, বাংলাদেশের জনগণ ঠিক করবে। এখন যদি বিচারের মধ্যে যদি পড়ে যে আসলে দল হিসাবেও তাদের এই গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে, তাহলে কিন্তু এটা কিন্তু বিচার বিভাগই সিদ্ধান্ত দিবে। আমরা কিন্তু সেদিকেই আসলে চাচ্ছি যে একটা সুষ্ঠু বিচার কিন্তু হোক, এবং জাতিসংঘেরও কিন্তু একটা প্রতিনিধি দল ইতিমধ্যেই কিন্তু এই বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত হচ্ছে। সুতরাং আমাদের তো দাবি থাকবে যে গণহত্যার সাথে সম্পৃক্ত কেউ যাতে বাংলাদেশ, যারা অলরেডি বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাহলে সেরকম একটা রাজনৈতিক দল থেকে আমরা কিভাবে আশা করতে পারি যে তারা দেশের মানুষের পক্ষে কাজ করবে, জনগণের পক্ষে কাজ করবে? সুতরাং জনতার পক্ষে যদি কেউ কাজ না করে, তাদের আসলে রাজনীতি করার প্রয়োজনটা আসলে কোথায়? একটা পলিটিক্যাল অর্গানাইজেশন যদি দেশের স্বার্থের পক্ষে কাজ না করতে পারে, দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তাহলে আসলে তাদের রাজনীতি করার প্রয়োজনটা আসলে কি? তারা তো দেশের স্বার্থের পক্ষে কথা বলছে না। রাজনৈতিক দলগুলোর কাজ হওয়া উচিত হচ্ছে দেশের মানুষের পক্ষে কথা বলা, দেশের মানুষের স্বার্থের পক্ষে কথা বলা, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কথা বলা। এইটাই হচ্ছে তো রাজনৈতিক দলের কাজ, এবং সে অনুযায়ী কাজ করা। তারা তো দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং দেশের স্বার্থের বিরুদ্ধেও কিন্তু তারা অবস্থান নিচ্ছে। সুতরাং আসলে তাদের রাজনীতি করার আসলে যৌক্তিকতাটা কতটুকু, বা তাদেরকে আসলে কি তারা যেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, বাংলাদেশের মানুষকে আসলে তাদেরকে গ্রহণ করবে? এই করবে কি করবে না, এই প্রশ্নবোধক প্রশ্নটার মধ্য দিয়ে আমি এই জায়গাটা সাকি আপনার কাছে জানতে চাইবো। দেখুন, আমি কয়েকটা নীতিগত বিষয়ে কথা বলি। আগে যে কথাটা বললাম যে আসলে ক্ষমতার জবাবদিহিতাই একটা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমাদের এখানে যিনি সরকার প্রধান হন, প্রধানমন্ত্রী ব্যবস্থায়, তো প্রধানমন্ত্রী তো আগেই যেটা বললাম যে ন্যূনতম কোনো জবাবদিহিতার জায়গা বাংলাদেশে নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী পৃথিবীর সাংবিধানিকভাবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী প্রধানমন্ত্রী, যেই হন না কেন, কারণ কনস্টিটিউশনালি তাকে এরকম জায়গায় নেওয়া হয়েছে। সুতরাং প্রধানমন্ত্রীর ক্ষমতার জবাবদিহিতা এবং ভারসাম্য অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সেটা তৈরি হওয়া দরকার। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা আবার কেবল কেন্দ্রে যিনি আছেন তারই একমাত্র না, কেবল ওই আইনগত বিষয় না। এটা যদি তলা থেকে তৈরি না হয়, সেই জায়গাটা ভালো তৈরি হবে না। ফলে এখানে প্রথমত একটা দৃষ্টিভঙ্গি, যেটাকে দর্শন বলে, সেই জায়গাটা খুব জরুরি দরকার। দর্শনটা কি হবে? আমাদের দেশে প্রত্যেক নাগরিকের জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গীয় পরিচয়, শ্রেণী সমস্ত বিবেচনায় প্রতিটি নাগরিককে রাষ্ট্র নাগরিক হিসেবে সম্পর্ক করবে। এটি হচ্ছে চুক্তি, নাগরিক এবং রাষ্ট্র। সেই চুক্তির জায়গায় প্রতিটি নাগরিকের মর্যাদা আমাদের কেন্দ্রীয় প্রশ্ন। রাষ্ট্র তাকে সুরক্ষা দিতে বাধ্য। এইটা যদি ফাউন্ডেশন হয়, এবং এখন যেটা দুনিয়াব্যাপী আসছে যে প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি প্রকৃতিকে যদি বিবেচনার মধ্যে, মানে সকল প্রাণের হক আদায় যদি আমরা না করি, হক প্রতিষ্ঠা না করি, তাহলে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে অন্য প্রাণের উপর প্রভুত্ব যদি করি, তাহলে সেটাও ভয়ঙ্কর একটা জায়গা তৈরি যে হবে, সেটা দেখা যাচ্ছে। তার মানে মানবিক মর্যাদার প্রশ্নটা হচ্ছে নাগরিকের মর্যাদা, তেমনি অন্য প্রাণেরও মর্যাদা অথবা হক। এইটাকে ফাউন্ডেশন ধরে আপনি যখন আগাবেন, তখন আমি মনে করি যে স্থানীয় সরকার ব্যবস্থাকে এমন জায়গায় দাঁড় করাতে হবে যেটা হবে আমাদের বিভিন্ন স্তরে নেতৃত্ব তৈরির একটা জায়গা। সেইটাকে এই যে একটা নিয়োগের জায়গায় নিয়ে এসছে, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, মানে ইলেকশন একটা তামাশা, বাকিটা অ্যাপয়েন্টমেন্টে পরিণত করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার। 2 নম্বর হচ্ছে সমস্ত জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হতে হবে, এবং ছাত্র সংসদ নির্বাচন এমনভাবে হবে যে যেখানে মানে এটা নিয়ে কাটচুপি, এটা নিয়ে মারামারি, এই বিষয়গুলো বন্ধ করতে হবে। বরকন্দাজ প্রশাসন যেভাবে ছাত্রদেরকে লেঠেল বাহিনী বানানোর চেষ্টা করেছে এই পর্যন্ত, এইটাকে পলিটিক্যাল কনসেনসাসে আসতে হবে যে শিক্ষাঙ্গন বরকন্দাজির জায়গা না, লেঠেল বাহিনীর জায়গা না। তৃতীয়ত হচ্ছে যে পেশাজীবীদের সমস্ত জায়গা, আপনি চিন্তা করুন যে আইনজীবীদের ইয়ে থেকে শুরু করে সর্বশেষ ওইটা পর্যন্ত দখল হয়েছে, প্রেস ক্লাব থেকে শুরু করে সব জায়গায় এই যে দখলদারিত্ব, এটা বন্ধ করে সেখানকার নির্বাচনের জায়গাটা আনতে হবে। এটা হচ্ছে সামাজিক বিভিন্ন স্তরে ভিত্তি, যেটার উপরে এই যে রাজনৈতিক ব্যবস্থাটা দাঁড়িয়ে থাকবে। এটা যদি এই জায়গায় তৈরি না করেন, ওখানে ওই জিনিসটা হবে না। এবং আমি যেটা আপনি আলোচনা করেছেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, বাংলাদেশ পন্থা, বাংলাদেশের স্বার্থ আমাদের পররাষ্ট্রনীতির প্রাথমিক ভিত্তি। আমি মনে করি রাষ্ট্র যখন অপর রাষ্ট্রের সাথে সম্পর্কিত হয়, সেটা কতগুলো স্বার্থের ভিত্তিতে সম্পর্ক হয়। সম্পর্কটা কি সুসম্পর্ক নাকি খারাপ সম্পর্ক, এটা নির্ভর করবে যে স্বার্থের প্রতি, পরস্পরের স্বার্থের প্রতি পরস্পর বিবেচনা এবং মর্যাদা দেখাচ্ছে কিনা। এখন বাংলাদেশ আরেকটা দেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারে কিসের ভিত্তিতে? আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে। ধরুন এটা ভারত হোক, আমেরিকা হোক, চীন হোক, ইউরোপ হোক, পাকিস্তান, যে কোনো দেশের কথা আপনি বলেন, আমরা বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে অপর দেশের সাথে সম্পর্কিত হব, ওরাও তাই করবে। এবং এইটা পারস্পরিক মর্যাদার জায়গা যদি থাকে, সেটা সুসম্পর্ক হবে। মানে মাঝখানে ব্যক্তি কোনো ফ্যাক্টর হবে না। যদি বলি ঢাকা আর দিল্লির সম্পর্ক কোথায়? ঢাকা আর দিল্লি, বাংলাদেশ। আমরা যেটা বলেছি, আমরা বহুদিন ভারতের উদ্দেশ্যে, দিল্লির উদ্দেশ্যে এই কথাটা বলেছি যে বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের সাথে আপনারা সম্পর্ক করেন। একটি বিশেষ দল
কে ক্ষমতায় রাখতে গিয়ে আপনাদের নিজেদের স্বার্থে যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ান, তার ভোটের অধিকার, তার সমস্ত অধিকারের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে সেইটা বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়াটা কি হবে এটা এখন তো পরিষ্কার করে সামনে এসেছে। সুতরাং বাংলাদেশের জনগণ বার্তা দিচ্ছে, ওই যে ছাত্ররাও বার্তা দিচ্ছে যে আমরা প্রতিটি দেশের সাথে সুসম্পর্ক চাই অন দি বেসিস অফ আমাদের জাতীয় স্বার্থের উপরে। এইটা বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া দরকার। আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব বলে গত সরকার কার কার সাথে কি বন্ধুত্ব কি করেছে সব আমরা জানি। ফলে আমরা যে দেখেছি যে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। আমরা এমন একটা পলিটিক্যাল ইনক্লুসিভ, এবং এইটার জন্য কি শর্ত দরকার? শর্ত দরকার এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা যে ব্যবস্থায় সবাই নিজেকে অংশীদার মনে করতে পারে। আপনি যদি মনে করেন যে রাজনৈতিক ব্যবস্থা এমন যে আমাকে বিচ্ছিন্ন বাইরে ফেলে দিয়েছে, যেটা করেছিল গত সরকার, সবাইকে বাইরে ফেলে দিয়ে পুরো রাষ্ট্রটাকে জনগণের বিরুদ্ধে সে দাঁড় করে দিয়েছে, এরকম ব্যবস্থা কোনো ইনক্লুসিভ ব্যবস্থা না। এই ব্যবস্থা সার্বভৌমত্ব রাখতে পারে না, দেশের কোনো সে জাতীয় স্বার্থ দেখতে পারে না। ফলে আন্তর্জাতিক নীতি কি হবে এটাকে অনেকে মনে করেন কেবল পররাষ্ট্রনীতির বিষয়, এটাকে আমি মনে করি অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার বিষয়। এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা যদি ইনক্লুসিভ হয় তবেই সত্যিকার পররাষ্ট্রনীতি জাতীয় ভারত স্বার্থে হচ্ছে সবচেয়ে বড় বাণিজ্যের অংশীদার, তাই তো? ভারতের সাথে তো সব, আমরা তো আমদানি নির্ভর দেশ, রপ্তানি তো আর করি না। না, বহু দেশের সাথে আমাদের বাণিজ্য আছে, কিন্তু সবচেয়ে বড় কথা ভারতের সাথে তো সবচেয়ে বড় ট্রেডিং, কাঁচামরিচ থেকে শুরু করে অনেক কিছু মাঝে মাঝে ওনারা তো বন্ধ করে দিতেন, তাই না? এটাও তো দেখেছি, পেঁয়াজ বন্ধ, কাঁচামরিচ বন্ধ, তেল আসে সবই। কিন্তু আমার কথা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের ইন্টারন্যাশনাল অর্থাৎ অর্থনীতির অন্য বাজারগুলোকে আরো আছে কিনা অন্য দেশ, সেটা ভাবার সময় হয়েছে কিনা? দেখুন, একটা জায়গার প্রতিক্রিয়া নির্ভরশীল আমরা, একটা দেশ। বাংলাদেশ তার স্বার্থ দেখতে চাইবে, নিজের পায়ে দাঁড়াতে চাইবে, এবং তার জন্য যা করণীয় দরকার কোনো একটা বিশেষ, যেমন আমাদের দেশ অর্থনীতি যেমন বলে যে একটা বিষয়ের উপর নির্ভরশীল, এটা যেমন হওয়া উচিত না। তাহলে কোনো জায়গাতে একটা বিষয়ের উপর আপনি নির্ভরশীল হয়ে গেলে তো আপনি তার মুখ থুবড়ে পড়বেন। সুতরাং এইটা যে বহু দিক থেকে আমার যে নিজের নিরাপত্তা নিশ্চিত করা, মানে যেমন বলে ফুড সিকিউরিটি, তারপরে বলে টেকনোলজি সিকিউরিটিও দরকার, সব ধরনের সিকিউরিটি আমার দরকার। সিকিউরিটি নিরাপত্তার প্রশ্নটা কিন্তু বহুমাত্রিক, এটা খালি বন্দুক না। সুতরাং এই জায়গা থেকে জনগণ সবচেয়ে বড় নিরাপত্তার ভিত্তি, সেটা প্রতিষ্ঠিত যদি হয় তাহলে আপনি বহুমাত্রিক জায়গা করতে পারবেন। কিন্তু আমরা আমাদের স্বার্থে, আমি মনে করি ওই যে বাংলাদেশের নীতি হচ্ছে বাংলাদেশের স্বার্থে সকলের সাথে সম্পর্ক রক্ষা করা, এবং এইটা আবারও একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার সাথে গভীরভাবে সম্পর্কিত, কেবল না তার উপরই দাঁড়িয়ে থাকে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আসিফ, দুটো প্রশ্ন ছোট ছোট করে আমি জানতে চাইবো। সেটি হচ্ছে যে ক্যাম্পাসে আসলে ছাত্র রাজনীতিটা কি থাকবে কি থাকবে না, এটি একটি জানার, এই বিষয়ে আপনাদের অবস্থান কি, এবং আরো মানুষ স্পষ্ট করে জানতে চায় যে আপনারা কি ভবিষ্যতে একটা জাতীয় রাজনীতিতে আসছেন কিনা, দলের নিবন্ধন হচ্ছে কিনা, আগামী দিনে ভোট করবেন কিনা, এগুলো। আচ্ছা দেখুন, ক্যাম্পাস রাজনীতির বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে কি, এতদিন মানে ছাত্র রাজনীতি বলতে যেটা ছিল একটা দখলদারিত্বমূলক রাজনীতি। আওয়ামী লীগের যেই ছাত্র সংগঠন ছিল তারা রীতিমতো সন্ত্রাসী কায়দায় হলগুলোকে দখল করে রেখেছিল, শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখে এক ধরনের রাজনৈতিক দাসত্ব তারা তৈরি করেছিল শিক্ষার্থীদের মাঝে। তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে নির্যাতন করতো, তাদের প্রোগ্রামে না গেলে তারা হচ্ছে শিক্ষার্থীদের নির্যাতন করতো। এই যে একটা দখলদারিত্বমূলক একটা রাজনীতির চর্চা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল, সেটি কিন্তু শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে এই আন্দোলনের মধ্যে দিয়ে, এবং তারা চাচ্ছে যে রাজনীতির এখন একটা নতুন বন্দোবস্ত তৈরি করা উচিত। শিক্ষার্থীরা এখন ভাবছে যে নতুন রাজনীতি বলে কিভাবে হবে, যে যাতে এরকম একটা শিক্ষার্থীরা এখন এরকম ব্যবস্থা চায় যেখানে আসলে কেউই দখলদারিত্বের রাজনীতির চর্চাটা করতে পারবে না। সো আমরাও কিন্তু শিক্ষার্থীদের যেই দাবিটা রয়েছে, আমিও একজন শিক্ষার্থী, আমিও চাই না যে কেউ এসে দখলদারিত্বের যে রাজনীতি সেটা আবার পুনর্বাসন করুক, এটা আমি কখনোই চাই না। পুনর্বাসন ইতিমধ্যে হয়ে গেছে কিনা সে খবর রাখছেন? না, রাজনীতির পুনর্বাসন এখনো হয়নি, মানে দখলদারিত্বের আধিপত্যবাদ হলগুলোতে, ক্যাম্পাসগুলোতে। হ্যাঁ দেখুন, এখনো পর্যন্ত কিন্তু সেটা হয়নি, এবং শিক্ষার্থীরা কিন্তু সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কিন্তু সর্বদাই প্রস্তুত আছে, এবং শিক্ষার্থীরা চাচ্ছে যে এখন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক। তারা চাচ্ছে যে ক্যাম্পাসে যে রাজনীতিটা থাকবে সেটা হবে ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতি। ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতি হলে হয় কি, ধরুন এতদিন যেভাবে ছিল ছাত্রলীগ মানে আওয়ামী লীগ যে সরকার, তাদের সেই ক্ষমতা বা আধিপত্য টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন এক প্রকার বন্ধ করে দিয়েছিল। তারা কিন্তু যথাসময়ে কিন্তু
ছাত্র সংসদ নির্বাচনগুলো দিচ্ছিল না। এবং ছাত্রলীগ কি করতো, ছাত্রলীগ যে হচ্ছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের হুকুম বাস্তবায়ন করতে এবং শিক্ষার্থীদেরকে দিয়ে তাদের উদ্দেশ্য, তাদের রাজনৈতিক স্বার্থের জন্য শিক্ষার্থীদেরকে তারা ব্যবহার করতো। কিন্তু ছাত্র সংসদ নির্বাচন যখন হবে তখন কিন্তু ছাত্র সংসদের যে নেতৃত্ব আসতে চাইবে তার কিন্তু অবশ্যই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে হবে, কোনো রাজনৈতিক দলের স্বার্থে না। সুতরাং আমরা এই মুহূর্তে চাচ্ছি কোনো প্রকার কোনো দখলদারিত্ব রাজনীতি, কোনো লেজুর ভিত্তিক রাজনীতি ক্যাম্পাসে চলবে না। ক্যাম্পাসে থাকবে হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক নির্বাচন, যার মধ্যে দিয়ে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে, একটা রাজনৈতিক সুস্থ রাজনৈতিক পরিষদ তৈরি হবে এবং শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। একটা বিশেষ দল, কেউ আর বাধ্য করবে না, ভয় দেখাবে না, জিম্মি করবে না এবং শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব নির্বাচন করবে এবং তাদের যে ছাত্র সংসদের মাধ্যমে যে সকল ছাত্র নেতৃবৃন্দ আসবে তারা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করবে, কোনো দলের এজেন্ডা তারা বাস্তবায়ন করবে না। আর এই ক্ষেত্রে তাহলে শিক্ষকদের অবস্থান কি হবে? ওরা কি মাথা উঁচু করে চলবে? হ্যাঁ, শিক্ষকদের অবশ্যই সেখানে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। আমরা এতদিন পর্যন্ত যেটা দেখেছি আওয়ামী শাসন আমলে বা আওয়ামী দুঃশাসন আমলে, সেটা হচ্ছে শিক্ষকরাও কিন্তু তাদের ওই আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে শিক্ষার্থীদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আমরা চাচ্ছি না যে ছাত্র শিক্ষকের মাঝে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটি থাকুক। আমরা চাই যে ছাত্র শিক্ষকের মধ্যে যে অভিভাবক এবং সন্তান তুল্য যে সম্পর্কটা সেটা যেন আবার ফিরে আসে এবং শিক্ষকদেরও এই জায়গায় অভিভাবকের যে জায়গাটা সেটা এবং শিক্ষার্থীদের যে আস্থার জায়গাটা সেটা কিন্তু ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষকদের এ ব্যাপারে যথেষ্ট সতর্ক এবং সজাগ দৃষ্টি তাদেরকে রাখতে হবে। জাতীয় রাজনীতিতে আপনাদের আগমন? আচ্ছা দেখুন, জাতীয় রাজনীতিতে আমরা যেটা বলছি যে বাংলাদেশে আসলে কিন্তু ওই রাজনৈতিক পরিসরটা নেই। আমরা দেখতে পেয়েছি কি আওয়ামী লীগের আমলে তারা হচ্ছে কি বিএনপি কোনো প্রোগ্রামই করতে দিতে হতো না, প্রোগ্রাম করলেই বাস বন্ধ করে দিত, রাস্তা অবরোধ করে দিত, তা ফোন চেক করা হতো, কোনো সমাবেশ করার স্বাধীনতা ছিল না, যেগুলো মানুষের মৌলিক অধিকার ছিল যে আমি সমাবেশ করবো, আমি আমার মত প্রকাশ করব। সো এই বিষয়গুলো আসলে আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে, রাজনৈতিক পরিসর তৈরি করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য আমার বার্তা থাকবে যে আপনারাও যে পুরনো যে প্রাচীন চিন্তা ভাবনাগুলো ছিল সেই চিন্তা ভাবনাগুলো বাদ দেন। নতুন জেনারেশন আসলে সেই পুরাতন চিন্তা ভাবনা চায় না, নতুন জেনারেশন নতুন কিছু দেখতে চায়, তারা পরিবর্তন চায় এই মুহূর্তে এসে। সুতরাং তাদেরও আসলে তাদের যে পুরানো আধিপত্যের যে স্টাইলটা আছে সেই স্টাইলটা পরিবর্তন করে তারা নতুন চিন্তা ভাবনা করুক এবং ছাত্র জনতার যে স্বার্থ আছে এবং ছাত্র জনতার যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটাক। আর আপনার যে নতুন রাজনৈতিক দল খুলবো কিনা বা নতুন রাজনৈতিক দল গঠন করবো কিনা সেটা যদি আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেন, এখন আমরা চেয়েছি যে একটা রাজনৈতিক পরিসর হোক বাংলাদেশে, একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক যেখানে প্রত্যেকটা দল স্বাধীনভাবে তাদের সমাবেশ করতে পারবে, তাদের যেই রাজনৈতিক মতাদর্শ আছে সেগুলোকে প্রচার করতে পারবে এবং মানুষজনকে তাদের যেই কার্যক্রমগুলো আছে সেগুলো পৌঁছে দিতে পারবে। এতদিন কিন্তু সেটা পারতো না। আমরা এটা চাচ্ছি। এরপরেও যদি দেশের মানুষজন মনে করে যে না, যেই বর্তমান সময়ে এক্সিস্টিং যে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো আছে বা পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদেরকে দিয়ে আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার যে আসলেই প্রতিফলন যেটা আছে সেটা ঘটানো সম্ভব হচ্ছে না এবং আমাদের ডাকে যেহেতু সাড়া দিয়ে তারা রক্ত বিসর্জনের মাধ্যমে এটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের আন্দোলনেও কিন্তু তারা রাজপথে আছে। সুতরাং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং তারা যদি চায় তাহলে আমরা সে বিষয়ে চিন্তা করবো এবং আমরা বলতে চাই যে আমরা আসলে দেশের মানুষকে কখনোই হতাশ করবো না। তারা যেটা চাইবে, তারা যদি চায় আমাদের রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম মানে হচ্ছে তৈরি করা দরকার তাহলে আমরা সেদিকে যাব। আবার তারা যদি বলে যে না, আমাদের পুরানো যে রাজনৈতিক দলগুলো আছে তারা সংশোধন হয়ে গেছে, আপনাদের আর দরকার নেই, তাহলে আমরা সেদিকে যাব না। এটা সম্পূর্ণ নির্ভর করতেছে জনগণের মতামতের উপরে। মানে রাজনৈতিক দলগুলো কতটা পরিবর্তন হচ্ছে সেদিকেও আপনাদের নজর হচ্ছে। হ্যাঁ, সেদিকে আমাদের জনগণের মনে আস্থা দেখুন, আসলে আমরা চাচ্ছি যে দেশের পরিবর্তন, আমরা চাচ্ছি যে রাষ্ট্রের ব্যবস্থাটা আছে এই রাষ্ট্র ব্যবস্থা একটা সংস্কার। আমরা আসলে ক্ষমতায় যেতে চাই না, আমরা সবসময় রাষ্ট্রের সংস্কার চাই, এদেশের শিক্ষার্থীরা রাষ্ট্রের সংস্কার চায়। যদি রাষ্ট্রের সংস্কার হয়ে যায়, সকলেই যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, সভা সমাবেশ করতে পারে, সকল মানুষের যে মানবিক মর্যাদা আছে সেই মানবিক মর্যাদাটা নিশ্চিত হয়, সামাজিক সুবিচার নিশ্চিত হয়, একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ হয়ে যায়, তাহলে আসলে আমাদের রাজনীতি করার মানে আমরা যারা আছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনীতি করার প্রয়োজনটা আসলে কোথায়, সেটা তো আসলে নেই। সো আমরা চাচ্ছি এরকম একটি বাংলাদেশ বিনির্মাণের। সো এই বাংলাদেশ বিনির্মাণের চিন্তাটা যদি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন সেটা যদি করতে পারে তো আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু তারা যদি করতে না পারে তাহলে মানুষের ফেইলিয়ার হয় তাহলে সাধারণ জনতার, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, যেই আশা আকাঙ্ক্ষাটা আছে সেটা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আমি তো অনেকগুলো প্রশ্ন করেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি কি পুরোটা করতে পেরেছি নাকি আপনি আরো কিছু বলতে চান যেটা আমি বলতে পারিনি, প্রশ্নে উঠে আসেনি? আপনি কি নতুন করে কিছু বলতে চান? আমি কিছু বলি। আচ্ছা, তাহলে আপনি ভাবেন যে আপনার কোনটা বলা দরকার নিজের থেকে। আমি তো প্রশ্ন করেছি, কিন্তু বলেন। ভাবুক, আমি কয়েকটা কথা এই প্রসঙ্গে একটু বলা দরকার। যেমন ছাত্র রাজনীতির প্রশ্নটা তুলেছেন, আসলে বাংলাদেশে এটা ছিল ছাত্র আন্দোলন, কিভাবে যেন এটা ছাত্র রাজনীতির নাম নিয়েছে।
এবং গত 15 বছরের বিষয়, এর আগেও অনেকগুলো ক্ষেত্রে ঘটেছে। আমরা দেখেছি কিভাবে সরকারি দল ছাত্র সংগঠনকে লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করে, ক্যাম্পাস দখল করে। এবং এটা অদ্ভুত ব্যাপার যে পুরো 60-এর দশক আমাদের স্বাধীনতা সংগ্রামে ছাত্র আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু এটা কি বোধহয় শাসকরা ভয় পেল। এমনকি নতুন স্বাধীন দেশে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারাও ভয় পেল, এবং তারা প্রথমেই ছাত্র আন্দোলনকে দমন করা, নিয়ন্ত্রণ করা, বিশ্ববিদ্যালয়গুলো দখলে রাখা, নির্বাচনগুলোকে হতে দেওয়া অথবা হতে না দেওয়া, ভোট বাক্স দখল করে ফেলা। ডাকসুতে 73ই ব্যালট বাক্স দখল হয়েছিল। এই পুরো ব্যাপারটাই ঘটেছে এবং এটার ধারাবাহিকতা আমরা দেখেছি। এইটার জন্য অনেকগুলো বিষয় আমি বলেছি যে প্রশাসন কীভাবে বরকন্দাজ হিসেবে ব্যবহার করা হয়, কীভাবে ছাত্র সংগঠনকে লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়। এবং গত 15 বছরে আপনি যদি এক আবরারের হত্যার ব্যাপারটা দেখেন, কতটা নৃশংসতা হতে পারে। সারা রাত ধরে পিটিয়ে 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 তাকে মারা হয়েছে। এবং আমাদের ছাত্ররা, শিক্ষার্থীরা দেখছেন ছাত্র রাজনীতি মানে হচ্ছে এইভাবে একটা সন্ত্রাস, দখলদারিত্ব, পেটোয়া বাহিনী হিসেবে থাকা এবং এইভাবে মানে হত্যা করা। ফলে ছাত্র রাজনীতি, এবং এটা মোটামুটি প্রায় সমর্থক জায়গায় চলে গেছে, সেই জায়গা থেকে একটা প্রতিক্রিয়া হচ্ছে ছাত্র রাজনীতি ব্যান করে দেওয়া হোক। কিন্তু এটা আসলে কী হওয়া উচিত সেইটার বিষয়ে নিশ্চয়ই আরও আলাপ আলোচনা বিভিন্নভাবে এটা হবে। এবং গণতান্ত্রিকভাবে ছাত্রদের নিজেদের যে অধিকার সেটা প্রতিষ্ঠার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত, মাথা ব্যথা হলে কি পুরো মাথা কেটে ফেলবো নাকি প্রতিষেধকগুলো আনবো, সেইটা একটা বিষয়। আমি মনে করি ছাত্র আন্দোলনের প্রাসঙ্গিকতা যে কত প্রবলভাবে আছে সেটা এই অভ্যুত্থান সেটা প্রমাণ করেছে। শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে সত্যিকার অর্থে তারাই আবার দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে পারে। আচ্ছা, আমি শেষ করি। হ্যাঁ, আমি মনে করি যে অভ্যুত্থানটা চলমান আছে। অভ্যুত্থানের একটা পর্ব হচ্ছে ফ্যাসিস্ট শাসকের পতন, অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব হচ্ছে এই ফ্যাসিস্ট ব্যবস্থা যাতে কিভাবে বদল হবে। সুতরাং এই অভ্যুত্থানের এই যে পর্ব চলছে সেখানে ছাত্ররা যে জায়গাটা দেখছে যে কিভাবে এই মানে আমি বিনয়ের সাথে বলবো যে এইগুলো বিবেচনা তাদের মধ্যে আসা দরকার, যে তলা থেকেই গণতান্ত্রিক ব্যবস্থাটা কীভাবে শক্তিশালী হয়, যেখানে ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র আন্দোলনের জায়গায় ফেরত যাওয়া, ছাত্র রাজনীতির নামে লেঠেল বাহিনীটাকে প্রতিরোধ করা, সেটা মানে কিন্তু ছাত্র রাজনীতি ব্যান করা নয়। আচ্ছা, একটা জিনিসে আমি একটু আপনার ইয়াতে আসি, সেটা হচ্ছে যে দেখুন এই অভ্যুত্থান একটা কাজ করেছে, বিদ্যমান রাজনৈতিক দলগুলো তো আছেই, কিন্তু ছাত্র জনতার যে একটা ভাষা আছে, আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থার যেহেতু প্রবল কেন্দ্রীভূত ক্ষমতা, ছাত্র জনতা মানে জনগণ তার ভাষাটা আনতে পারে না, তার কণ্ঠ সামনে আনতে পারে না, দাবিয়ে থাকে। এই দাবিয়ে রাখা জনগণের যে কণ্ঠ, মানে ছাত্ররা যার গুরুত্বপূর্ণ অংশ, সেই জনগণের কণ্ঠ সামনে এসছে। আন্দোলন জনগণের কণ্ঠ, শিক্ষার্থীদের কণ্ঠকে সামনে আনেছে। এটা একটা নতুন রাজনৈতিক স্পেস। এই নতুন রাজনৈতিক স্পেস থেকে গণতন্ত্র খালি আইনি পরিবর্তনেই হয় না, আইনি পরিবর্তন অবশ্যম্ভাবী দরকার, গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক শক্তিও দরকার। ফলে যে রাজনৈতিক দলগুলো আমরা ক্ষমতায় দেখেছি, সেটা তো দেখেছি তারা কতটা নিজেরা এদেরকে পরিবর্তন করবেন, সংস্কার করবেন, সেটা একটা এজেন্ডা। বাট অ্যাট দি সেম টাইম এই যে নতুন রাজনৈতিক পরিসর, স্পেস, এর মধ্যে গণতান্ত্রিক দল যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, কারণ আমি মনে করি যে জনগণের স্বার্থ রক্ষা করে তাকে অবশ্যই গণতান্ত্রিক হতে হবে। মানে এটা আপনি গণতান্ত্রিক হলেন জনগণের স্বার্থ রক্ষা করবেন না, তাহলে গণতান্ত্রিকই না। আর আপনি জনগণের স্বার্থ রক্ষা করেন না কিন্তু নিজেকে গণতান্ত্রিক বলবেন, আপনি গণতান্ত্রিক না। ফলে এই দুটোর যে সমন্বয় সেই যা অত্যন্ত জরুরি, এবং গণতান্ত্রিক এই শক্তিটা নতুনভাবে গড়ে ওঠাটা খুব জরুরি। আজকে ছাত্র জনতা সেই স্পেসটা আমাদের সামনে এসছে, যারা গণতন্ত্রের সংগ্রাম আমরা করছি তারা আমরা যেমন নতুন আরও বেশি শক্তিশালী হওয়ার জন্য চেষ্টা করব। আমি মনে করি যে এই নতুন উদ্বোধন, নতুন জিনিসের মানে নিশ্চয়ই বাংলাদেশের সামনে একটা প্রয়োজনীয়তা। আপনার কথা প্রসঙ্গে আমার না অনেক পুরনো কথা মনে পড়লো। পুরনো না, যখনই আপনারা পলিটিক্যাল টকশোগুলোতে আসেন তখন যদি একটু পিছনে চলে যান, সকল বড় বড় দুটো রাজনৈতিক দল কিন্তু, আমার মনে আছে আপনারও নিশ্চয়ই এটা আপনাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিত এই প্রশ্নগুলো ওনাদের দুপক্ষেরই, যে আপনার দলটি ছোট দল, আপনার কটা লোক আছে। এখন যাদের বড় বড় অনেক লোক ছিল আমাকে বলেছিল 10 জন আমার সাথে হাঁটবে কিনা, মাইকে পাওয়ার পাচ্ছেন কিনা, এবং ওনারাই চাইতো সকলে যে আপনাকে কিছু লোকও দিয়ে দিবে। তো যাদের দুদেশ ভর্তি, মানে বাংলাদেশ ভর্তি এত এত লোক ছিল, সেই বড় এবং অনেক লোকওয়ালা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কিছু বলবেন? না, আমি বলবো যে আপনারা জনগণের ভাষাটা, ছাত্ররা কি চায়, আমাদের সন্তানরা কি চায়, এটা যদি আপনারা উপলব্ধি করতে না পারেন, তাহলে এটা এমন একটা সময় এসছে যে সবাই আপনাদের দেখছে। আমি কতগুলো পুরনো রোগ দেখতে পাচ্ছি, আবারও সেই
চাঁদাবাজি, দখল, বিভিন্ন জায়গা নিয়ে নেওয়া এবং কতগুলো বিষয় ঘটেছে যেটা আমি মনে করি যে আপনার নীতিগত জায়গা পরিষ্কার রাখতে হবে। আপনি বলবেন যে আমি মোবাইল চেকিং এর বিরোধী ছিলাম, কিন্তু তারপর আপনাদের নামে আবার কেউ মোবাইল চেকিং করবে, এটা কিন্তু আপনাকে স্ট্যান্ড নিতে হবে নীতিগত জায়গা থেকে। আপনি ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলবেন, আরেকজনকে দিগম্বর করবেন, এটা কোনোভাবেই এই স্যাবোটাজগুলো কারা করছে? ছাত্র আন্দোলন যে অসাধারণ মানে অর্জনটা করেছে, সেই অসাধারণ গণ অভ্যুত্থানের অর্জনকে কি কালিমালিপ্ত কেউ করতে চাইছে? এটা আমার মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে অবশ্যই এই বিষয়গুলোকে অত্যন্ত বিবেচনার মধ্যে রাখতে হবে। তারা প্রায় এই বিষয়ে বলছেন যে নানানভাবে এগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের নাম ব্যবহার হচ্ছে। সুতরাং এই প্রোটেকশন, এই গার্ড, এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। কেননা নানান দিক থেকে এখন ধরেন কেউ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানার নিয়ে চাঁদাবাজি করতেছে, এইটা অনেক জায়গায় আমারও কানে এসছে, অভিযোগগুলো আসছে। এবং এই ক্ষেত্রে নিঃসন্দেহে আমি মনে করি যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আরো সজাগ থাকতে হবে, যে যাতে করে এই আন্দোলনের অর্জনকে কেউ কালিমালিপ্ত করতে না পারে, স্যাবোটাজ করতে না পারে। এইটার মধ্য দিয়েই ফ্যাসিস্টরা যে আচরণ করেছে সে আচরণ আমরা করব না। ফ্যাসিস্ট আচরণ করেছে, আমরা গণতান্ত্রিক আচরণ করব। এই যে নীতিকে ইতি দিয়ে মানে কি বলে নস্যাৎ করা, এটা গণতান্ত্রিক রীতি। হাসিফ, আমি অনুষ্ঠান শেষ করব। নাম ব্যবহার করে বদনাম, সেই জায়গাটা তো পাহারাদার হতে হবে, সেই জায়গাটাতে শক্ত অবস্থান কি? গতকাল আমরা দেখেছি আপনার অবস্থান পরিষ্কার করেছেন যে নানান ধরনের অপতৎপরতা চলছে সেই জায়গাটাতে। আর আপনি যদি নতুন করে কিছু যুক্ত করতে চান যা আপনার বলা হয়। আচ্ছা দেখুন, নাম ব্যবহার করে একটা, আমি শুরুতেই বলেছিলাম কিন্তু স্বার্থান্বেষী মহলরা চাইবে যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করতে, কিংবা আসলে আওয়ামী সন্ত্রাসীরা বা আওয়ামী ফ্যাসিস্ট যে বাহিনীটা আছে সেটা তো অনেকটাই রয়ে গেছে বাংলাদেশের মধ্যে, তারাও চাইবে যে আন্দোলনের যে গ্লোরিটা আছে, যে একটা বিপ্লবের একটা গ্লোরি থাকে, এই গ্লোরিটাকে কিভাবে নস্যাৎ করা যায় সেটা একটা অপচেষ্টা চালাবে। সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আরো কঠোর অবস্থানে যেতে হবে। কোনোভাবেই যেন ধরেন যে এতদিন আওয়ামী লীগের কেউ হলে তারা যদি চাঁদাবাজি করতো, পুলিশ তাদের সাথে মিলিত হয়ে চাঁদার ভাগ নিয়ে তারা তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিত না। এখন কিন্তু পুলিশকে সেই কাজটা করলে কিন্তু তাদের প্রতি যে জনমানুষের অনাস্থা আমরা দেখতে পেয়েছি, সেই অনাস্থাটা কিন্তু রয়ে যাবে। সুতরাং দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনার সময় কিন্তু এখনই। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে কিন্তু সচেতন এবং সজাগ ভূমিকা রাখতে হবে এবং কঠোর ভূমিকা রাখতে হবে, যাতে কেউ ঘটনাগুলো যেন পুনরায় না ঘটে। ব্যাপক আকারে আপনারা কি দেশ জুড়ে কোনো কমিটি গঠন করে দিয়েছে? দেখুন 5 তারিখের পর থেকে আমাদের কোনো কমিটি হয়নি। তাহলে বিভিন্ন জায়গায় আপনাদের নাম ব্যবহার তারা কারা? তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে, দুষ্কৃতিকারী, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং এই দায়িত্বটা প্রশাসনের। প্রশাসন এই জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসন। কারণ প্রশাসন প্রত্যেকটা এলাকার চোর বাটপার চেনে, কারা নতুন চোর কারা পুরনো চোর। প্রশাসন অবশ্যই সে চেনে, সে এলাকার চোর বাটপার মাস্তানদের সাথে সে সবসময় ডিল করছে। সুতরাং আমি তো প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে যে কে চোর কে মাস্তান কে ভালো মানুষ সেটা তো আমি ডিল করছি না। সুতরাং প্রশাসন যদি এই ক্ষেত্রে সজাগ ভূমিকা না রাখে কিংবা কঠোর অবস্থানে না যায়, তাহলে এটাকে প্রতিহত করা সম্ভব হবে না। সুতরাং আমরাও সচেতন আছি। আমরা বারবারই বলছি, এরকম কোনো কাজ যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম নিয়ে কেউ করে, প্রশাসন তাকে আইনের আওতায় নিয়ে আসুন। আর যেটা বিষয়টা সেটা হচ্ছে, যেটা আপনি সাকিব ভাইকে জিজ্ঞেস করেছেন যে আসলে বাংলাদেশের একটা বড় আমদানি বাজার হচ্ছে ভারত, সেই ব্যাপারে আমাদের ভিন্ন কিছু চিন্তা করা উচিত কিনা, কিংবা তাদের সাথে আমাদের সম্পর্কে যদি মানে এটা এই যে বন্ধুত্বপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণ, আসলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলবো না, নতুন বাজার আমাদের চিন্তা করতে হবে কিনা ভারতের বাইরে। আমাদের সাথে সমুদ্রপথে কিন্তু অনেক দেশেরই যোগাযোগ আছে। সুতরাং আমরা যে এবং আমাদের দেশেও পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করা সম্ভব। আমাদের দেশের যে আয়তন এবং আমাদের কৃষি ব্যবস্থার যদি একটু সংস্কার করা যায় এবং কৃষিতে যদি আরো বেশি বিনিয়োগ করা যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। আমাদের প্রত্যেকটা কিছুই আছে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে স্বয়ংসম্পূর্ণ, আমরা ভারতের উপর নির্ভরশীল না, এটা আমাদের বুঝতে হবে। এতদিন আমাদেরকে ভারতের উপর নির্ভরশীল করে রাখার একটা অপচেষ্টা চালানো হয়েছিল এবং আওয়ামী লীগ তো আসলে ভোটের মাধ্যমে নির্বাচিত বা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো সরকার না, সে একটি জনবিচ্ছিন্ন সরকার ছিল এবং তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য দেশের মানুষের স্বার্থের বাইরে গিয়ে এবং আধিপত্য বিস্তারের লক্ষ্যে দিল্লি কিন্তু চেয়েছে যে এই সরকারটাকে টিকিয়ে রাখতে, এবং এখন পর্যন্ত তাকে আশ্রয় দিয়ে রেখেছে। সুতরাং বাংলাদেশ কিন্তু আসলে ভারতের উপর নির্ভরশীল না, এবং ভারত যদি আধিপত্য বিস্তারের চেষ্টা চালায় তাহলে কিন্তু বাংলাদেশের জনসাধারণ কিন্তু আসলে দিল্লির সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। এবং যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আলাপ তারা দিচ্ছে কিংবা আমরাও দিচ্ছি, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে না। তার যেমন আসলে আমাদেরও যেমন বাজার নিয়ে বা অন্য কিছু নিয়ে কিংবা পানি নিয়ে ভারতের সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা দরকার, ভারতেরও কিন্তু এই 7 সিস্টার নিয়ে আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা জরুরি।
আসলে তারা যদি আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় কিংবা আমাদের উপরে কোনো একটা কিছু চাপিয়ে দিতে চায়, তাহলে কিন্তু এর ইফেক্টটা কিন্তু ভারতের উপরেও পড়বে, দিল্লির উপরেও পড়বে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের মানুষের সাথে এবং দিল্লির মানুষের সাথে কিংবা কলকাতার মানুষের সাথে একটা নীতিগত অবস্থান থেকে কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। যখন বাংলাদেশের শিক্ষার্থীরা মার খাচ্ছিল, বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে গণহত্যা চালানো হচ্ছিল, তখন কিন্তু কলকাতার শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে এসেছিল। এবং আপনি দেখবেন যে ভারতের মিডিয়া, অনেকটা মোদি মিডিয়া বা গদি মিডিয়া আমরা যাই বলি, তারা কিন্তু একটা অপপ্রচার চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে কিন্তু ভারতের যেই মানে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ইউটিউবার যারা আছে, তারা কিন্তু সত্য ঘটনাটা ভারতের মানুষের সামনে তুলে ধরেছিল। এবং ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের শিক্ষার্থীদের যে আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তাদের কিন্তু সমর্থন ছিল। সুতরাং বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষের মাঝে একটা সুসম্পর্ক এবং সৌহার্দ্যপূর্ণ বা একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এইটা যদি চায় যে দিল্লির যেই গভর্নমেন্ট আছে, তারা যদি চায় এই সম্পর্ককে উপেক্ষা করে একটা আধিপত্য বিস্তার করতে কিংবা দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করতে, তাহলে দুই দেশের মানুষ কিন্তু আসলে দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের উৎখাত করেছে। সুতরাং তারা যদি এই সম্পর্ককে নষ্ট করতে চায়, তাহলে আমি যেটা মনে করছি যে দিল্লির সরকারের উপরে দিল্লির মানুষজন কিংবা ভারতের মানুষজন একটা চাপ সৃষ্টি করবে। সুতরাং সৌহার্দ্যপূর্ণ অবস্থান এবং সহযোগিতামূলক মনোভাব রাখতে আমি মনে করব যে যারাই দায়িত্বে আছেন না কেন, এই সেক্টরগুলোতে যারাই দায়িত্বে থাকবেন না কেন, তাদেরকে আসলেই মানে একটু স্ট্র্যাটেজিক অবস্থান নিতে হবে। দিল্লিকে অবশ্যই মাথায় রাখতে হবে তার সেভেন সিস্টার। হ্যাঁ, দিল্লিকে অবশ্যই মাথায় রাখতে হবে তার সেভেন সিস্টার আছে। আমাদের যেমন পানি নিয়ে কনসার্ন আছে, আমাদেরও যেমন বাজার নিয়ে কিছুটা হলেও কনসার্ন আছে, কিন্তু আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ, আমরা চাইলেই সেটাকে ওভারকাম করতে পারবো। কিন্তু সে কিন্তু সেভেন সিস্টারকে বাংলাদেশকে অ্যাভয়েড করে সেটা কিন্তু সম্ভব হবে না। সো এই ব্যাপারটা তাকে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে। সে যদি আমার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে এটাও মাথায় রাখতে হবে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি হলে কিন্তু এর ইফেক্টটা কিন্তু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার উপরে এই জিনিসটা পড়বে। সুতরাং এইখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সম্প্রীতির যে সম্পর্ক, সেটা আমরা সবাই চাই, শান্তিতে আমরা সবাই থাকতে চাই। সুতরাং দিল্লিকেও আমাদের সাথে আধিপত্যের যে আচরণটা এতদিন করে আসছিল, সেই আধিপত্যের আচরণটা তারা যাতে ত্যাগ করে এবং যেই পরিকৃতপক্ষে সহযোগিতামূলক মনোভাব, সেটা আমরা যেন দেখতে পাই এবং তার বাস্তবায়ন একদম পরিষ্কার, ক্লিয়ার, একদম পরিষ্কার। আমি যে কথাটা পরিষ্কার করে বলি যে বাংলাদেশেরও কোনো সব ডিম এক ঝুড়িতে রাখা ঠিক হবে না, কোনো দেশেরই সেটা ঠিক হবে না। ফলে সব ডিম এক ঝুড়িতে রাখা এটা একেবারেই ভুল নীতি। যে কারোর জন্যই আমরা আমাদের স্বার্থে আমাদেরকে আমাদের বহু যে মানে সব ক্ষেত্রেই যে বহুত্ব, সেইটাকে আমাদের বিবেচনায় নেওয়া দরকার। একটা কথাই শুধু বলবো যে আবু সাঈদ থেকে জুলফিকার শাকিল, এরপরে অবশ্য আরও বেশ কয়েকজন আহত ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, যারা এই জীবন দিলেন, হাজারো তরুণ এবং জনগণের বেশ কয়েকজন, তাদের একটা জিনিস আমি আবু সাঈদের বাড়িতে গেছি। জুলফিকার শাকিল আমাদের ছাত্র সংগঠনের মহানগরের সাংগঠনিক সম্পাদক ছিল, একেবারে ছোট থেকে চিনতাম। এরা যে পরিবার থেকে আগত, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের কোটি কোটি মানুষ, তারা আমাদের দেশের মেহনতকারী মানুষ, শ্রমিক, কৃষক, শ্রমজীবী, নানান অংশের মানুষ। তারা তাদের জীবনের, অর্থাৎ আমরা যদি সকল নাগরিকের একটা মানসম্পন্ন মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তাকে ভিত্তি হিসেবে না করতে পারি, আমাদের গণতন্ত্র টেকসই হবে না। ফলে গণতন্ত্রের মধ্যে এই যে আমাদের মানুষের মুক্তির প্রশ্নটাকে সামনে দরকার। আমরা একটা মুক্তিকামী গণতন্ত্রের পথে হাঁটছি। সেই মুক্তিকামী গণতন্ত্রের জায়গা থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থা আসলে এই যে একটা ন্যায়সঙ্গত বন্টন সম্পদের, তার উপরে আসলে দাঁড়িয়ে থাকে। আলোচনাটা আজকে আমি শেষ করছি। প্রিয় দর্শক, দুজন সম্মানিত অতিথির কাছে আবারও কৃতজ্ঞতা, তারা সময় দিয়েছেন। কিন্তু দুজনের কথা কিন্তু একটাই, সেটা হচ্ছে ন্যায্যতা, সমতা এবং জবাবদিহিতার বাংলাদেশ তৈরি করার জন্যই কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। আর যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করেছে, তারা কিন্তু 12 ঘন্টা অর্থাৎ রাতের পাহারা দেওয়ার জন্যে জেগে নাই, তারা 24 ঘন্টার পাহারাদার হয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে তৈরি করে দিবে, সেই দায়িত্ব নিয়েই কিন্তু পথে আছে। কিন্তু সেই পথে থাকাটাতেও তারা সতর্ক আছে যে তারা পথে আছে, কিন্তু তাদের এই পথে থাকাতে অন্য কোনো বহুপক্ষ যেন আবার ফায়দা নিতে না পারে। সুতরাং আমরা ভবিষ্যতের বাংলাদেশটা তারা যেমনটা বললো এবং আমরা যেমনটা দেখতে চাই সেটাই দেখব, এবং সেটা দেখতে গেলে একটু সময় তো লাগবে। ভেঙেছে অনেক কিছু, গড়তে অনেক সময় লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কৃতজ্ঞতা দুজনের কাছে। প্রিয় দর্শক, শুভরাত্রি।